বিসমিল্লাহির রহমানির রহিম। অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আজকে আমাদের খামারের এখন তাপমাত্রা রয়েছে 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং বাইরে দেখাচ্ছে 22.9 ডিগ্রি সেলসিয়াস। আমাদের রুমের ভেতর বাতাসের আর্দ্রতা রয়েছে 57%। আর এখন সময় বাজে 7টা 1 মিনিট। এছাড়াও আমাদের এই যে ডিজিটাল আরেকটি রুম রয়েছে, ঘড়ি রয়েছে, এখানে রয়েছে বাজে 6টা 57 মিনিট, 3 মিনিট স্লো আছে দেখতেছি। আজকে 16 তারিখ 2 মাস। আমাদের উত্তর পাশে স্কেল রয়েছে, এখানেও দেখাচ্ছে আমাদের 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং বাইরে দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা 57%। আমাদের রুমের যে লার্ভাগুলো রয়েছে এবং বিটল পোকা রয়েছে, আমাদের প্রায় 3500 আপ মাদার পোকা রয়েছে এখন, যা আমরা শুরু করেছিলাম মাত্র 150টি মাদার দিয়ে। তো এখন আমাদের সেটি দাঁড়াইছে 3500। আমরা পর্যায়ক্রমে এখনও আরও করব, আমাদের 5000 মাদার করা টার্গেট রয়েছে। তো আমরা 5000 মাদার করব, যা আমরা প্ল্যান করছি, সে প্ল্যান তাহলে আমাদের সাকসেস হবে। এই যে আমাদের প্রত্যেকটি মাদার পোকাকে আমরা খাবার দিয়েছি, খাবার খাচ্ছে, ঘুরতেছে, মিটিং করতেছে। আর আমাদের যে লার্ভাগুলো রয়েছে ক্রমান্বয়ে ব্যাচ অনুসারে সাজানো রয়েছে, যে আমরা এ পর্যন্ত 28তম ব্যাচে পৌঁছাইছি, 27তম ব্যাচে পৌঁছাইছি। তো আমাদের প্রত্যেকটা ব্যাচ সাজানো আছে। সাজানো থাকার জন্য আমাদের একটা কি সুবিধা, যে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি যে আমাদের এটা কততম ব্যাচ, আর আমরা কোথায় কোথায় কিভাবে কি করব, এই সব কিছু আমাদের সহজ হয়। সেজন্য আমরা পর্যায়ক্রমে সাজিয়ে রাখছি। এই যে দেখুন, আমাদের পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যাচ আমাদের সাজানো রয়েছে। এই যে আমরা এবং কি এই যে তেলের কার্টুন কেটে সুন্দর করে লিখে রাখছি, যাতে আমাদের সহজে জানা যায়। এবং কি আমরা যখন এটা পিপা করাবো বা মাদার তৈরি করব, তখন আমরা সহজে হিসাব পাবো। এই যেখানে লেখা আছে লার্ভা উত্তোলন 5-1-26। আমরা জানি যে আমরা আরও আগের ভিডিওগুলোতে শেয়ার করছি যে একটি লার্ভার বয়স যখন 3 মাস হয়ে যায়, তখন আমরা সেটি মাদার তৈরি করার জন্য, পিপা করার জন্য রাখি, তারপর মাদার তৈরি হয়। তো এটা আমরা আরও আগেই বলছি যে একটি লার্ভা আমরা যখন 3 মাস হয়ে যাবে একটা ব্যাজে, তখন আমরা সেটি পুরোটাই লার্ভা করতে, পিপা করতে দিই। তো পিপার পর পরবর্তী ধাপে আবার 28 দিন লাগে মাদারে রূপান্তরিত হতে। তো আমাদের মাদার করার জন্য পিপাও রয়েছে। এই যে আপনারা দেখবেন, এই যে প্রায় 85% আমাদের পিপা শেষ, এখান থেকে মাদার পাবো আমরা। এছাড়াও আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যা এটা আমরা কখনো বলিনি। আমরা যে খাবারগুলো দিচ্ছি মাদার পোকা অথবা মাদার পোকাগুলোকেই খাবারগুলো দিচ্ছি, এ খাবার কিন্তু সবগুলো খেতে পারে না, এই যেভাবে শুকে যায়। তো উপরের অংশ খেলে শক্ত অংশটা শুকিয়ে যায়। যেমন এই যে আমরা এটা ফুলকপির ডাঁড়া দিছিলাম, এটা শক্ত, এটা খাইতে পারিনি। তো এগুলো আমরা আবার উঠে এক বাটিতে রাখছিলাম। তো এই বাটিতে কিন্তু আমাদের নিচে যে আমাদের যে লার্ভা রয়েছে, একটা দুটি করে এই যে এই গ্যাপে গ্যাপে থেকে যায়, আমরা বুঝতে পারি না। আমরা এরকম অন্য বাড়িতে রাখলে এটা পরে এখান থেকে যখন আবার, এখানে তো খাবারের অভাব নেই, এখানে শুধু খাবারের খাবার, তো এখান থেকে কিন্তু আবার তারা বড় হচ্ছে। আমরা আজকে অনেকগুলাই বের করছিলাম। তো এটা একটা নতুন বিষয়। আপনারা যদি এরকম খাবার উঠে রেখে দেন অন্য বলে, তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে আরও লার্ভা পাবো। তো এটা একটা নতুন আজকে জানার বিষয় ছিল, তো বললাম। তো এখন আমি আমাদের যে খামারটা রয়েছে, এটি সম্পর্কে আমাদের একটি বই লেখা রয়েছে। তো এই বই সম্পর্কে আমাদের যে আলোচ্য বিষয় ছিল, সেটি আমি আলোচনা করব। তো আমাদের বইয়ের নাম হচ্ছে কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মে বিটল পোকা চাষের গুরুত্ব। আমরা এখনও আরও কারেকশান করতেছি বইটা। যখন আমাদের কারেকশান শেষ হয়ে যাবে, তখন আমরা কিন্তু এই বইটা সেল করব। কারণ কি জন্য করব, যখন মনে করেন নতুন কোনো উদ্যোক্তা যখন বিটল পোকা চাষের উদ্যোগী হবে, তখন আমাদের এই বইটাকে অনুসরণ করলে সে কিন্তু খুব সহজে একটা খামার করতে পারবে। কারণ আমাদের এই বইয়ে
একদম A to Z সব কিছু সম্পর্কে আলোচনা করে রয়েছে। একদম ছোট থেকে অতি ক্ষুদ্র পর্যন্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি একদম খোলামেলা করে। তাহলে এতে আমাদের কি হবে যে উদ্যোক্তা আমাদের নতুন উদ্যোগ নেবে, তার জন্যে সহজেই একটা খামার নিতে পারবে। সেজন্য আমরা এখনো বইটা করিনি, আমাদের এখনো কারেকশন চলতেছে বইয়ে, আরো কিছু বাকি আছে, যেহেতু আমরা নতুন আরো কিছু শিখতেছি, এগুলো আরো যোগ করা হচ্ছে। তো সবকিছু যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এটি প্রিন্ট করাবে, বেশি করে প্রিন্ট করব। তারপর তখন আপনারা অবশ্যই যোগাযোগ করলে আমাদের কাছ থেকে বইটা নিতে পারবেন, সমস্যা নেই। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল হচ্ছে গমের ভুসি মোটা চিকন যে রয়েছে এটার গুরুত্ব নিয়ে, যে মোটা কেন দেবো আমরা আর চিকনটা কেন দিচ্ছি না, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো গমের মোটা ভুসি চিকন ভুসির চাইতে বিটল পোকা খাবার বেশি গুরুত্বপূর্ণ। মোটা ভুসি চিকন ভুসির তুলনায় দামে কম হয়। চিকন ভুসিতে সাদা অংশের পরিমাণ কম থাকে এবং এর দানাও তুলনামূলকভাবে বেশি। মোটা ভুসিতে গমের সাদা অংশের পরিমাণ বেশি, এতে মাদার খায় ভালো এবং এখানে পুষ্টি উপাদান একটু বেশি পায়। আর আমাদের যে চিকন ভুসিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ছোট ছোট চিকন দানা, এগুলোতে সেরকম পছন্দ করে না আর ওরা খায় না। সাদা অংশ বিটল লার্ভার খাদ্যের অন্যতম উৎস, তাই সার্বিক বিবেচনা গমের মোটা ভুসি বিটল পোকার জন্য গুরুত্বপূর্ণ। এক নাগাড়ে 1 মাস ব্যবহারের পর গমের ভুসি বিটল লার্ভা খেয়ে বীজটা পরিণত করে। এই বীজটা অনেকটা দেখতে গমের ভুসির মতো, আরো পরিষ্কার করে বলতে গেলে গমের সুজির মতো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমি আরো আগে ভিডিওগুলোতে বলেছি যে আমরা সবজি খেতে বা অন্য কোনো খেতে আমরা কিন্তু এটা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে রাখা আছে, হ্যাঁ, যে এই বিষ্ঠাটা এই যে একদম সুজির মতো ছোট ছোট দানাদার। এই যে এটা আমরা যদি খেতে ব্যবহার করি তাহলে আমাদের সারের কাজ করবে, জৈব সার হিসেবে কাজ করবে। তো সেটাই এখানে লেখক বুঝিয়েছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেজন্য বলেছেন আর কি। বিটল পোকা চাষের জন্য কলমি শাক, পেঁপে, মিষ্টি কুমড়া ব্যবহার হয়। এদের চাষাবাদে এই বীজটা ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা গত ক্লাসেও বলেছি যে আমাদের যে বাসার আশেপাশে যে ফাঁকা জমি পড়ে থাকে, তো সেগুলোতে আমরা কিন্তু কলমি শাক চাষ করলে দেখা গেল যে আমাদের চাহিদাও পূরণ হবে, আবার আমরা যদি মনে করি যে না আমরা বিটল পোকাকে খাদ্য দেবো, সেটাও পূরণ হবে। কারণ কলমি শাক অল্প খাটনিতে অল্প জায়গায় আমরা কিন্তু অধিক পরিমাণ চাষ করতে পারি। আর আমাদের কিন্তু বাজার থেকে সারও কিনতে হবে না, কারণ আমরা যে বীজটা ব্যবহার করব পাচ্ছি বিটল পোকা থেকে, ওই উচ্ছিষ্ট অংশটা যদি আমরা সার হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু আর এক্সট্রা সার নিয়ে আসা লাগতেছে না। আর আমাদের তো কীটনাশক ব্যবহারের প্রশ্নই আসে না আর কি। কাঁচা পেঁপে কলমি শাক সুপার মিনারেলের জন্য গুরুত্বপূর্ণ কেন? কাঁচা পেঁপে এবং কলমি শাক চাষাবাদ করলে বাণিজ্যিকভাবে বিটল পোকা খামারের অনেকটা আর্থিকভাবে সাশ্রয়ী হবে, কারণ এগুলার খরচ কম হয়, দামও কম, সেজন্য। গমের ভুসির পাশাপাশি কাঁচা পেঁপে এবং কলমি শাক দিয়ে বিটল পোকা বাণিজ্যিক খামার করা সম্ভব। এর বাইরে অন্য কোনো খাদ্য উপাদান প্রয়োগ না করলেও চলবে। কাঁচা পেঁপে কলমি শাক আবাদ করলে নিজেদের পারিবারিক চাহিদাও মেটানো সম্ভব। এই যে আমি যেটা বললাম সেটা লেখক এখানে বোঝাইছে। সমন্বিত খাবার বিশেষভাবে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এমনকি ময়ূর পালনের জন্য 2টি উপাদান বিশিষ্ট গুরুত্বপূর্ণ। এই যে এখানে দেখানো হয়েছে যে কাঁচা পেঁপে, এই যে কলমি শাক, এটি দুটি আমাদেরও উপকারী, ওর বিটল পোকার জন্য খুব পুষ্টিকর। বিটল পোকা বীজটা বা যা দেখতে অনেকটা গমের সুজির মতো, এটি যেটা আমি দেখালাম, এটি একটি অন্যতম জৈব সার। এই জৈব সার কাঁচা পেঁপে এবং কলমি শাকের বাগানে প্রয়োগ করলে উপাদান অতিশীভাবে বেড়ে যাবে। অনেক বিটল পোকা খামারি খুব আগ্রহ নিয়ে শুরু করলেও কিছুদিন পর খাদ্য ব্যবস্থাপনার সম্মুখীন জ্ঞান না থাকায় খামার টিকে রাখতে পারে না। এই যে যেটা আমি বললাম যে আমাদের এই বইয়ে কিন্তু সব কিছু বিস্তারিত আলোচনা করা রয়েছে। যদি আমাদের এই বই আপনারা নেন বা বা এখান থেকে যদি পরামর্শ পান তাহলে আপনারা খুব সহজে একটা খামার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে এখানে বলছে যে যদি খামার ব্যবস্থা যদি না করতে পারে তাহলে কিন্তু খামার আর টিকে রাখতে পারে না, বন্ধ হয়ে যায়। তো আমাদের যদি এখান থেকে করে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। 2018 সাল হতে
সুপার মিলওয়ার্ম বিটল পোকা চাষ শুরু হলেও বাণিজ্যিক আকারে তেমন কোনো গড়ে উঠতে দেখা যায়নি। বাংলাদেশের কৃষি বিদ্যালয় এবং এর কীটনাশক বিভাগে এই বিষয় নিয়ে আরও গবেষণা করার প্রয়োজন রয়েছে। ভুট্টা খেতে আর্মি ওয়ান নামে এক ধরনের পোকা দ্বারা আক্রান্ত হয় যা প্রতিদিন 1 বিঘা ফসল খেতে সক্ষম। বিটল পোকা লার্ভার সাথে ব্ল্যাক সোলজার ফ্লাই দুই পোকার অনেক এক মনে করেন, অথচ এই দুইটি পোকা সম্পূর্ণ ভিন্ন। তাই লেখকের মতে সুপার মিলওয়ার্ম নিজে আরও বিস্তারিত গবেষণার জন্য তাগিদ অনুভব করেন। তো আমরা পরবর্তী ক্লাসে সুপার মিলওয়ার্ম ও বিটল পোকা চাষের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব। আর আজ এ পর্যন্তই।